Hello students, welcome back another class of microbes in human welfare. Microbes in human welfare এই চ্যাপ্টারটাতে তোমাদের অ্যাপ্রক্স 5-6টা ক্লাস হয়ে গেছে আর লাস্ট এক দুটা এইটা একটা ক্লাস হবে বা এরপরে আরেকটা ক্লাস হবে, পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। একটু ডিটেলসে পড়ালাম, এমনিতে এতটা ইম্পর্টেন্ট ক্লাস 12 এর ভিত্তিতে নেই এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টার থেকে খুব কমন দেওয়া যায়, যেমন এই বছর আজকে যে টপিকটা পড়াবো সিউয়েজ ট্রিটমেন্ট, খুব ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের। কি হচ্ছে, আমরা দেখলাম যে কি মাইক্রোবস যে অণুজীব রয়েছে, অণুজীব কেবলমাত্র মানব জাতির ক্ষতি করে না, উপকারও করে। তো অণুজীব মানব জাতির যে উপকারগুলো করে তার মধ্যে একটা রয়েছে যে কি অণুজীব দ্বারা আমরা বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য প্রস্তুত করি, মানে হাউস হোল্ডে অণুজীবের একটা ব্যবহার রয়েছে। তাছাড়া অণুজীবের সব থেকে বড় যে ব্যবহার রয়েছে মেডিসিন ওয়ার্ল্ডে। আমি তোমাদেরকে এরপরে আগের ক্লাসগুলোতে আমি এটাই শেষ করেছি। মেডিসিন ওয়ার্ল্ডে মাইক্রোবস এর কি ইউজ রয়েছে, তো মেডিসিন ওয়ার্ল্ডে মাইক্রোবস এর ইউজ তো সব থেকে প্রথম রয়েছে অ্যান্টিবায়োটিক প্রোডাকশনে, ওষুধ যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার ইনফেকশনকে কন্ট্রোল করতে পারে। এছাড়া কিছু কিছু আর ওষুধগুলো হচ্ছে যেমন কি হার্ট ব্লকেজকে কন্ট্রোল করার জন্য। এছাড়া ইমিউনো সাপ্রেসার ওষুধও তৈরি হয়, মানে এমন ওষুধ যেটা কি করে আমাদের বডির ইমিউনিটিকে ডাউন করবে, কারণ কি অর্গান ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে ইমিউনো বা অ্যান্টিবডি সিস্টেমকে ডাউন করারই প্রয়োজন রয়েছে, নাহলে অর্গান ট্রান্সপ্লান্ট কি হয়ে যাবে, ফেলিয়ার হয়ে যাবে। এবার যেটা আজকে পড়বো আমরা সেটা হচ্ছে মাইক্রোবস ইউজ ইন সিওয়েজ ট্রিটমেন্ট। হেডিং দাও সিওয়েজ ট্রিটমেন্ট। তো আগে তো বুঝে নিতে হবে যে সিওয়েজটা কি, সিওয়েজ কি। তো সিওয়েজ হচ্ছে আসলে নর্দমার জল, এক কথায় আমরা বলে দিতে পারি নর্দমার জল, যেটা কি টেকনিক্যালি ফিল্ট্রেট করা হয়, বা এক কথায় আমরা ভাবতে পারি যে অশুদ্ধ জলকে শুদ্ধ জলে কনভার্ট করা হয়। এই প্রসেসটাকে আমরা সিওয়েজ ট্রিটমেন্ট বলবো। বুঝতে পারছো? মানে কি হচ্ছে, একটু কোথায় একটু মানে ভালো করে শুনো। আমাদের পৃথিবীতে টোটাল ওয়াটারের কোয়ান্টিটি অনেক আছে। যেমন বলা হয়, তোমরা ছোটবেলায়ও পড়েছো যে আমাদের পৃথিবীর 4% মধ্যে 3% হচ্ছে জল, আর অনলি 1% হচ্ছে ল্যান্ডফর্ম। তবুও একটা কথা তোমরা লক্ষ্য করবা, এগুলো লেখা নেই, এগুলো এখন বোঝার আছে, বুঝো খালি। তবু একটা কথা লক্ষ্য করবা যে কি আজ থেকে 15 বছর বা 20 বছর আগে কোনো লোক কোনোদিনও কল্পনা করেনি যে কি একদিন জলও হয়তো বোতলে প্যাক হয়ে বিক্রি হবে। আজকে বিসলারি, তাছাড়া আরো অনেক রকমের জলের ব্র্যান্ড হয়ে গেছে, এগুলো জল বিক্রি করছে 20 টাকায় লিটার। মানে তোমরা যদি দেখো সমাজে হয়তো দুধের দাম হচ্ছে 30 টাকা লিটার আর জলের দাম 20 টাকা লিটার, সেদিন বাকি নেই যেদিন হয়তো জলের দাম দুধের দাম থেকে বেশি ছাপিয়ে যাবে। কারণ জল আমাদের দেহের একটা একান্ত প্রয়োজনীয় কি আছে, বস্তু আছে। অবশ্যই জল আমাদের দেহে এনার্জি প্রডিউস করে না, কিন্তু জলের একটা বিশেষ কি রয়েছে, গুরুত্ব রয়েছে। কারণ যে আমাদের দেহ যে লিভিং সেল আছে, লিভিং সেল পুরো ক্রিয়েট হয়েছে বা তৈরি হয়েছে তোমার গিয়ে সেল দ্বারা। আর এই সেল এর যে সজীব উপাদান রয়েছে যার নাম হচ্ছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের বেশিরভাগ অংশ 75% রিজন
is completed covered by liquid or water materials। মানে এক কথায় যদি আমরা প্রোটোপ্লাজমকে সজীব না রাখতে পারি তাহলে কোষ ডেথ করবে, আর কোষ যদি ডেথ করে তাহলে একটা ব্যক্তির মৃত্যু হবে। কারণ আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত একক কি হচ্ছে কি কোষ। তো কোষের মেন নিডস কি আছে, জল আছে। আর এমনিতে তোমরা ক্লাস 11-এ পড়ে হবে, আমি নিজেই পড়িয়েছি যে কি যে ফ্লুইড আছে আমাদের দেহের মধ্যে, ফ্লুইড দুই রকমের হয়, একটা হচ্ছে ইসিএফ আর একটা হচ্ছে আইসিএফ, এক্সটার্নাল সেলুলার ফ্লুইড আর ইন্টারনাল সেলুলার ফ্লুইড। এমন ফ্লুইড যেটা দেহের বাইরে পাওয়া যায়, কোষের বাইরে পাওয়া যায়, যেমন রক্ত, লসিকা, এছাড়া স্লাইভা, কিছুটা এনজাইম, এগুলো হচ্ছে কোষের বাইরের জল। কিন্তু কোষের ভিতরকার জল কোনগুলো আছে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম, এগুলো হচ্ছে কোষের ভিতরকার জল। তো আমাদের দেহের মধ্যে ইসিএফ এর তুলনায় আইসিএফ এর পরিমাণ বেশি আছে। মানে একটা ব্যক্তির যদি স্বাভাবিক ওজন 100 কেজি থাকে তাহলে তার বডিতে 70% হচ্ছে জল, মানে 70 লিটার হচ্ছে জল, বাকি 30% বা 30 কেজি হচ্ছে তার মাসলস, বোন, ইটিসির ওজন। তাহলে এখান থেকে বুঝে নিতে হবে জলের কি ইম্পর্টেন্স আছে আমাদের লাইফে, প্রচুর গুরুত্ব রয়েছে। তো অ্যাভেলেবেল জল আছে নাকি 3% বলা হচ্ছে যে কি জল আছে পৃথিবীতে, কিন্তু 3% জল সেটা আমাদের ইউজের জন্য নয়। 3% জলের মধ্যে মোট 0.05% জল হয়তো আমাদের ইউজের আছে। বাকি জলগুলো হয়তো সমুদ্রের জলের কথা বলা আছে, বাকি জলগুলো হয়তো গ্লেসিয়ারের জলের কথা বলা আছে, বাকি জলগুলো এমন অবস্থায় রয়েছে যে জল হয়তো আমরা পান করতে পারবো না বা হিউম্যান লাইফে ইউটিলাইজ করা যাবে না। যে জলটা ভৌম জল আছে বা যে জলটা মানব প্রজাতি পানীয় জল হিসাবে গ্রহণ করছে, সেই জলটার আজকে মিসইউজ হচ্ছে। কিভাবে? তো দেখে নাও যে কি বিভিন্ন ধরনের তোমার গিয়ে ডিটারজেন্ট দিয়ে কি করা হচ্ছে, জামা কাপড় ক্লথ কে ওয়াশ করা হচ্ছে। তো ক্লথ ওয়াশের ক্ষেত্রে কি হচ্ছে, তোমার ওয়াটার ওয়েস্ট হচ্ছে। এছাড়া তোমার গিয়ে স্নান করতে, বাথিং এ, ঠিক আছে। আর এছাড়া আরো অনেক কাজকর্ম আমরা দৈনন্দিন জীবনে করি, যার ফলে প্রচুর পরিমাণে জলের উৎস কি হয়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। এই জলগুলো আমাদের শহরাঞ্চলে তো আবার হয়তো মাটির ভিতরে প্রবেশ করে, কারণ আমাদের গ্রাম্য অঞ্চলে এই জলগুলো হয়তো মাটির ভিতরে আবার প্রবেশ করেনি, কারণ কি এই জলগুলো গ্রামের লোকেরা হয়তো মাটিতে বা কোনো একটা টিউব বানিয়ে তোমার ওয়েল বানিয়ে, কুয়ো বানিয়ে ওর মধ্যে ফেলে, বা ওটা আবার মাটি দ্বারা অ্যাবজর্ব হয়ে আবার ওটা ফিরে যায়। কিন্তু শহরাঞ্চলের দিকে এই জলটা পুরো টোটালি ওয়েস্ট হয়ে যায়। এই জলটা নর্দমার মাধ্যমে গিয়ে পড়ে যায় নদীতে। আর নদীর এর ফলে নদীর যে প্রাকৃতিক শক্তি ছিল, যে একটা পিওরিটি ছিল, সেটাও আস্তে আস্তে নষ্ট হতে আছে। আজকে দেখো, মানে বলা তো ঠিক না, কিন্তু এগুলো না বলেও আর পারি না আমি। কারণ যে কি কথা হচ্ছে যে আমাদের দেশকে বা আমাদের দেশে যে প্রথম সিভিলাইজেশন উঠেছিল সেটা কিন্তু তোমার নদীমাতৃক সভ্যতা ছিল, বা আমাদের ভারতীয়দেরকে নদীমাতৃক প্রজাতিও বলা হয়। কারণ দেখি ভারতীয়রা বা আমাদের দেশের ইতিহাসে আমাদের দেশের প্রথম যে সভ্যতা ছিল ইন্ডাস সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতা, এই সিন্ধু সভ্যতা বা হারাপ্পা সিভিলাইজেশনও এটাকে বলা হয়, এটা গড়ে উঠেছিল ইন্ডাস রিভারের পাশে। তো পুরাতন একটা সম্পর্ক আছে বিশেষ করে ইন্ডিয়ান লোকেদের নদীর সঙ্গে। আমাদের ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে আমরা নদীকে পূজা করি মা হিসাবে, গঙ্গা, সরস্বতী, তাছাড়া নর্মদা,
তাপ্তি, গোদাবরী, ভাগীরথী, এগুলো নদীকে আমরা পূজা করি। আমাদের মানে শ্রদ্ধার আশ্রয়স্থল আছে ওগুলো। আর ওইগুলো নদী কেন শ্রদ্ধার আশ্রয়স্থল আছে? কারণ যে কি প্রথম যে মানব সভ্যতা গড়ে উঠেছিল ওইগুলো নদীর পাশেই গড়ে উঠেছে। কারণ মানুষের নদীর সঙ্গে সম্পর্ক সেই নিবিড় কাল থেকে রয়েছে। মানুষ নদীতে আগে অনেক কাজে নদীকে ইউজ করত। প্রযুক্তি তখন ছিল না, তখন নদীর জল পান করত, নদীর জল দিয়ে হয়তো রান্না বান্না হতো, নদীর জল দিয়ে কৃষি কাজ করা হতো। আর এই কৃষি কাজটা তো এখনো মানে প্রচলিত রয়েছে, যে কি আমাদের দেশের ইকোনমিক ফুললি ডিপেন্ডেন্ট আছে তোমার এগ্রিকালচারের উপর। এই কারণে আমাদের দেশকে কৃষি ভিত্তিক রাজ্য দেশও বলা হয়। তো কৃষি ভিত্তিক দেশে এখানে যে ইরিগেশনের প্রসেস আছে, সেচের যে ব্যবস্থা আছে, এটা পুরো নদীর উপর ডিপেন্ড করে আছে। আর ওই নদীর জলকে আজকে বিভিন্ন ধরনের মানে মানুষের অবহেলিত কারণে দূষিত করে ফেলা হয়েছে। এমন দূষিত করে ফেলা হয়েছে যে কি এমন দিন বাকি নেই যেদিন হয়তো ওই নদীর আশেপাশে থাকা লোকজন হয়তো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মহামারীতে মারা যেতে পারে। এমন ভাবে সেই নদীগুলো এখন দূষিত হচ্ছে। গঙ্গাকে বলা হয়, তোমরা জানো, গঙ্গাকে বলা হয় যে পবিত্র হওয়ার জায়গা আছে। লোকে কোনো একটা বেশি ভালো কাজ করে দিতে গেলে বলবে যে কি এই কাজটা কমপ্লিট হয়ে যেতে গেলে গঙ্গায় স্নান করে আসবে। এছাড়া গঙ্গা স্নানের মেলাও হয়। গঙ্গায় যায় মানুষ স্নান করতে, পবিত্র হতে। আর আসলে পবিত্র তো হয় না, এখন বর্তমানে পবিত্র না হয়ে অপবিত্র হয়ে চলে আসে, ব্যাকটেরিয়া নিয়ে চলে আসে, বিভিন্ন ধরনের মহামারী নিয়ে চলে আসে, জীবাণু নিয়ে চলে আসে, বিভিন্ন ধরনের রোগ নিয়ে চলে আসে গঙ্গার মাধ্যমে। কারণ কি একমাত্র গঙ্গা এমন নদী আছে আমাদের দেশে যে কি বিভিন্ন বড় বড় শহর দিয়ে সেটা অতিক্রম করেছে। আমি দেখেছিলাম পাটনা শহরটার পুরো ডিপেন্ড আছে নোংরা আবর্জনা ফেলার জন্য গঙ্গা নদীতে। তাদের এ টু জেড নোংরা গঙ্গা নদীতে ফেলাচ্ছে। নর্দমার জল থেকে শুরু করে ডেড বডি, মানে মরা ব্যক্তির না, হয়তো কোনো পশু বা প্রাণী ডেড বডি, বা হয়তো কোনো মানুষকে ভস্ম করে পুরানো হলো ওর মানে অবশিষ্ট অংশ, হয়তো পূজার কোনো ফুল বা আর কোনো কিছু, এইগুলো কিছু বিসর্জন করতে করতে গঙ্গা এত বিশুদ্ধ মানে এত অশুদ্ধ হয়ে গেছে যে কি আজকে ভারত সরকারকে হয়তো নামামি গঙ্গা বলে একটা প্রজেক্টকে বের করতে হয়েছে যাতে গঙ্গাকে পরিষ্কার করা যায়, গঙ্গার আবার প্রাচুর্য যেটা ছিল, আগের যেটা রূপ ছিল, আবার ওই অবস্থায় আনা যায়। মানে কি অবস্থায় এই জলগুলো দূষিত হয়ে পড়েছে। আর এই জলগুলো যাতে দূষিত না হয় এর কারণ মানে এর ফলে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে, যার একটা মাধ্যম আছে সুয়েজ ট্রিটমেন্ট করা। কারণ কি বিভিন্ন ধরনের নদী বা যতগুলো নদী আছে শহর অঞ্চল দিয়ে যে সমস্ত নদীগুলো এসছে, সেই সমস্ত নদীর সব থেকে বেশি নোংরা হওয়ার বা ওয়াটার ওয়েস্ট হওয়ার সব থেকে বড় কারণ যেটা হচ্ছে সুয়েজ ট্রিটমেন্টকে ঠিকঠাক না করা। তাহলে আমরা এখানে এবার পড়বো সুয়েজ ট্রিটমেন্টটা কি আর সুয়েজটা কি। তো সুয়েজ আশা করি বুঝে গেছো। সুয়েজ হচ্ছে যে কি শহর অঞ্চলে, ঠিক আছে, যেমন আরবান রিজনে, ঠিক আছে, আরবান রিজনে ওয়েস্টেড ওয়াটারকে আমরা কি বলবো? সুয়েজ বলবো। ওয়েস্টেড ওয়াটার প্লাস organic material dissolving what organic material is called sewage. বুঝা যাচ্ছে? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? আমি বলতে চাইছি শহর অঞ্চলের দিকে ওয়েস্টেড ওয়াটার মানে যে জলটাকে হয়তো ওয়েস্ট করা হচ্ছে, অপব্যবহার করা হচ্ছে, মানে যে জলটাকে হয়তো নালা নর্দমাতে ফেলে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করার পর, শরীর ওয়াশ করে
কাপড় ওয়াশ করে, এছাড়া হয়তো টয়লেট ফ্ল্যাশ করার পর, এছাড়া আরো কোনো কিছু ফ্ল্যাশ করার পর যে জলগুলো বেরোয়, ওই জলের মধ্যে যে অর্গানিক মেটেরিয়াল ডিজলভ থাকে, ওই অর্গানিক মেটেরিয়াল আর জল এই দুটোকে একসঙ্গে আমরা সুয়েজ বলবো। কি বলবো? সুয়েজ। তাহলে সুয়েজটা কি হচ্ছে? তো সুয়েজ ইজ দ্য a type of water which have a huge amount of organic materials and some another product or toxic material। মানে সুয়েজ এমন এক প্রকারের জল আছে যে জলে অনেকগুলো অশুদ্ধি থাকে বা বিষাক্ত পদার্থ আছে, যারা হয়তো মানে এবার মানুষের ক্ষতিকারক পদার্থে পরিণত হয়ে গেছে। মানে যে জলকে আর ব্যবহার করা যাচ্ছে না, টোটালি ওই জলটার দ্বারা অন্য কোনো কিছু দূষিত করে দেওয়া হবে বা ওই জলটা টোটালি ফেলে দেওয়া হবে, এই জলটাকে আমরা সুয়েজ বলবো। আর এক কথায় মনে রাখবা, ওই জলে বেশিরভাগ কি ডিজলভ থাকবে? অর্গানিক মেটেরিয়াল। অর্গানিক মেটেরিয়ালে কি? তো হিউম্যান স্টুল, মানবের মল, ঠিক আছে? শহর অঞ্চলের লোকগুলো ট্যাঙ্ক করে না, দেখি মলটা নিচের দিকে চলে যাবে, ওরা ডাইরেক্ট মলগুলোকে ডাইরেক্ট নর্দমায় খুলে দেয়, ওপেন করে দেয়। তো নর্দমায় যখন ওপেন করে দেয়, তো নর্দমার জলের মাধ্যমে ওই মানুষের মল বহন হয়ে আসছে। এছাড়া অ্যানিমাল স্টুল, ঠিক আছে? অ্যানিমাল স্টুল, মানবের প্রাণীদের মলমূত্র, এছাড়া আর কি? তো এছাড়া হচ্ছে সবজি বা ফলের খোসাগুলো, এছাড়া হয়তো পেপার, ঠিক আছে? এইগুলো সব মিলে যে একটা জলের অবিকৃত রূপ তৈরি করছে, এটাকে আমরা সুয়েজ জল বলছি বা সুয়েজ বলছি। বুঝা গেছে? বুঝতে পারছো? এবার দেখো সুয়েজে, তাহলে আমি এতক্ষণে বাস খালি বুঝালাম সুয়েজটা কি। এবার দেখো সুয়েজ ট্রিটমেন্ট বলতে কি বোঝো? তো সুয়েজ ট্রিটমেন্টটা হচ্ছে যখন ওই জলগুলোকে আমরা কি করব, মানে নোংরা জলগুলোকে, অশুদ্ধ, একটু আগে বললাম অশুদ্ধ জলকে কি করব, বিভিন্ন প্রসেসের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে শুদ্ধ জলে পরিণত করে তারপর সেটাকে রিভারে ফেলে দিব, নদীতে ফেলে দিব, বা ওটাকে আবার রিইউটিলাইজ করে নিব। এটাকে এই করে নেওয়ার প্রসেসটাকে আমরা কি বলবো? সুয়েজ ট্রিটমেন্ট। কি বলবো? সুয়েজ ট্রিটমেন্ট। তাহলে আমরা কি লিখতে পারি এখানে? সুয়েজ ওয়াটার যেটা নোংরা জল আছে, নোংরা জলকে ক্লিন ওয়াটারে, ঠিক আছে, ক্লিন ইউজেবল ওয়াটারে কনভার্ট করে দেওয়ার প্রসেসটাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সুয়েজ ওয়াটারকে, নর্দমার জলকে, নোংরা জলকে বা অর্গানিক মেটেরিয়াল এডেড বা আর কোনো কিছু এডেড যে অশুদ্ধ জল আছে, অশুদ্ধ জলকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শুদ্ধ ব্যবহারযোগ্য জলে পরিণত করে দেওয়ার পদ্ধতিটাকে আমরা কি বলবো? সুয়েজ ট্রিটমেন্ট বলবো। আর এই ক্লিন ওয়াটারকে এবার যদি আমরা নদীতে ফেলি, সোর্সে, রিভারে ফেলি, তাহলে আমাদের রিভার কোনোদিনও অশুদ্ধ হবে না, নোংরা হবে না, বা আমাদের যেটা পূজনীয় নদী আছে সেটা পূজনীয় রূপে সারা বছর এইভাবে অনাব্রত গতিতে বয়ে যাবে। কারণ কি? নদীর বাঁচাতে হবে। নদী শেষ, হিউম্যান সিভিলাইজেশন শেষ হয়ে যাবে, মানব সভ্যতার অন্ত নদী শেষের সঙ্গেই আছে। আসলে তোমার বডিতে ওয়াটার কোয়ান্টিটি ফুলফিল থাকবে তখন যখন তুমি ওয়াটার পাবা। আর যদি তুমি ওয়াটার কিনে খাও, তাহলে কতজন কিনে খেতে পারবে? আজকে আমাদের দেশের মধ্যে বিভিন্ন ধরনের জলজনিত রোগগুলো হচ্ছে, ক্লোরোসিস, ফ্লুরোসিস ডিজিজ গুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? কারণ কি? নিচে ভৌম জলগুলো বেশি পরিমাণে কি হয়ে যাচ্ছে? দূষিত হয়ে যাচ্ছে মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য। তো বড় লোকরা তো না হলে কিনে খেয়ে নিতে পারে, কিন্তু গরিবরা কি করবে? যারা হয়তো মানে দুবেলা ভাত জোগাড় করতে পারে না, একবেলা ভাত জোগাড় করছে কোনো রকম চেয়ে, তারা ওই জল কিনে কিভাবে খাবে? তারা ওই নর্দমার জলগুলো খেয়ে অসুস্থ হবে। আর আমাদের দেশে যত, মানে যে দেশে যত অসুস্থের সংখ্যা বাড়বে, যত গরিবি বাড়বে, যত ভুকমারি বাড়বে, তত দেশ পিছাবে। তাহলে দেশকে যদি সাপোর্ট করতে হয়, তার জন্য সব থেকে প্রথমে মনে রাখতে হবে যে কি বায়োলজিক্যাল প্রসেসে
দেশকে সুস্থ রাখা, নোংরা আবর্জনা মুক্ত রাখা। তাহলে দেখো, তাকে যাই হোক, পলিটিক্সে ঢুকবো না, পলিটিক্সে ঢুকতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ক্লাস। তাহলে কি আছে, সুইচ ট্রিটমেন্টটা কি? সুইচ ট্রিটমেন্ট হচ্ছে সুইচ সুয়েজ ওয়াটার, সরি সুয়েজ ওয়াটার কে যে প্রসেসের মাধ্যমে ক্লিন ওয়াটার ইউজেবল ওয়াটারে কনভার্ট করে দিব, এই প্রসেসটাকে আমরা কি বলবো? সুয়েজ ট্রিটমেন্ট। সুয়েজ ট্রিটমেন্ট। আর তারপরে ওটাকে ইউজেবল ইউটিলাইজ করা যাবে, না হলে ওটাকে আবার নদীতে ফেলে দেওয়া যাবে। কথা বোঝা গেছে? আর দেখো, এখানে কিছুটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি পড়তে হবে? তো সব থেকে প্রথমে পড়তে হবে যে কি সুয়েজ ওয়াটারে ক্ষতিকারক দিক কি আছে। ক্ষতিকারক দিক দেখো, যদি আমরা একটা পিওর ওয়াটারের কথা বলি, তাহলে পিওর ওয়াটারে কিছু না, কেবলমাত্র H2O থাকবে। H2O অ্যাডেড বা H2O যুক্ত কেবলমাত্র জলকে আমরা পিওর বা শুদ্ধ জল বলি। এতে আর কিছু অ্যাডেড থাকবে না। কিন্তু সুয়েজ ওয়াটারের কম্পোনেন্টস যদি দেখি আমরা, কম্পোনেন্টস দেখি, দেখো এখানে দুটো হয়ে যাবে, কিন্তু এটা আমি সুয়েজ ওয়াটারের উপাদানও পড়িয়ে দিচ্ছি, আর এর সঙ্গে আবার সুয়েজ ওয়াটারের ক্ষতিকারক দিকও পড়ে নিবা। তো সুয়েজ ওয়াটারের কম্পোনেন্ট যদি দেখি, তো সব থেকে প্রথমে দেখবো যে কি অর্গানিক ম্যাটেরিয়াল তো থাকবে, অর্গানিক ম্যাটেরিয়াল। আর এর ক্ষেত্রে কি হবে, যে জলের মধ্যে CO2 যে লেভেল থাকবে হাই হয়ে যাবে, CO2 লেভেল বিকাম হাই, মানে কার্বন ডাই অক্সাইডের লেভেলটা বেড়ে যাবে, যেটা থাকা উচিতই না সেটা বেড়ে যাবে। এছাড়া নাইট্রোজেন পাওয়া যায়, কিছু হাইড্রোজেন সালফাইড পাওয়া যাবে। এছাড়া তুমি কিছু কেমিক্যাল, অনেকগুলো কেমিক্যাল পাওয়া যায়, হয়তো লিপিড পাওয়া যাবে, ঠিক আছে, কিছু প্লাস্টিকের বজ্রগুলো পাওয়া যায়, আর কি পাওয়া যায়, পেপার গুলো পাওয়া যায়। এগুলো হয়ে যাচ্ছে সমস্ত কিছু তোমার গিয়ে সুয়েজের কম্পোনেন্টস। এছাড়া সুয়েজের আরো কম্পোনেন্টস আছে। তো সুয়েজের আর কি কম্পোনেন্টস আছে? তো ডিজেবল, এটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট হবে। ডিজেবল ব্যাকটেরিয়া অলসো ফাউন্ড, ডিজেবল ব্যাকটেরিয়া অলসো ফাউন্ড, মানে এই সুয়েজ ওয়াটারে অনেকগুলো ডিসেবল ব্যাকটেরিয়া পাওয়া যায়, মানে এমন ব্যাকটেরিয়া যারা মানবদের ক্ষতি করে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি ভি কোলেরি, যেটাকে আমি শর্ট ফর্মে লিখে দিলাম, ভিব্রিও কোলেরি হতে হয়। এটা এছাড়া আর কি হতে পারে? তো টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া হতে পারে, আর কি হতে পারে? হেপাটাইটিস ব্যাকটেরিয়া হতে পারে। তাহলে এইগুলো জলের সংস্পর্শ মাত্রই, ঠিক আছে, আমাদেরকে হয়তো কোলেরা হয়ে যেতে পারে, বা টিবি হয়ে যেতে পারে, বা হেপাটাইটিস বি হয়ে যেতে পারে, বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারি, কারণ সুয়েজ ওয়াটারে এগুলো কম্পোনেন্টসই আছে, উপাদানই আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে সুয়েজ ওয়াটারের এগুলো ব্যাকটেরিয়াল কম্পোনেন্টস আছে, এগুলো মেটেরিয়াল গুলো প্রেজেন্ট আছে, আর এগুলো ক্ষতিকারক দিক আছে। এছাড়া একটা তোমাদের বইও আছে, আমি এটাকে পরবর্তীতে বুঝাতাম, বাস এখন বুঝিয়ে দিচ্ছি। এছাড়া মানে সুয়েজ ওয়াটারের বিওডি হাই হবে, বিওডি হাই হবে। এখন বাস বিওডি বুঝে রাখো, আমি এর পুরো কি পুরো নামটা বলবো। বিওডি হাই হবে, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বলা হয়, ঠিক আছে। বিওডি হাই হবে, O2 লেভেল কম হবে, তো O2 লেভেল বিকাম O2 লেভেল বিকাম সো লো, ঠিক আছে, যে অক্সিজেনের পরিমাণ পুরো কি পুরো কম থাকবে। তাহলে এইটা যে দেখছো, এইগুলো যুক্ত জলকে আমরা এক কথায় কি বলে দিব? এক কথায় এগুলোকে আমরা সুয়েজ ওয়াটার বলে দেব। আসলে আজকালকার যুগে এটাই অসুবিধা হচ্ছে, স্টুডেন্টরা ফার্স্ট আছে, একটা টপিক পড়াচ্ছি তো সুয়েজ ওয়াটার, সেখানে অনেক কিছু আছে, কিন্তু স্টুডেন্টরা স্যার তাড়াতাড়ি শেষ করেন, তাড়াতাড়ি শেষ হচ্ছে না কেন? যদি আমি এক্সপ্লেন করি এই সুয়েজ ওয়াটারের সম্বন্ধে, তো সুয়েজ ওয়াটারের সম্বন্ধে আরো 1 ঘন্টার ক্লাস আছে খালি সুয়েজ ওয়াটার। তো না, তোমরা তো শিখবে না, তোমরা তো ডাইরেক্ট বাস সিলেবাস শেষ করে নিচ্ছে। সিলেবাস শেষ করলে কিছু না, সিলেবাস তো এক একটা চ্যাপ্টারের ক্লাসগুলো হয়তো একদিনেও বা 1.5 ঘন্টার ক্লাসেও শেষ হয়ে যায়, যে এটা একটা জিনিস এরকম করে পড়ো। কিন্তু আসলে শিখতে হয়, শিখা কি জিনিস আছে। তো আমি তো সব থেকে প্রথমে তোমাদেরকে বুঝাতে চাইছি যে কি দেখো জলের ইম্পর্টেন্স কত আছে, একটু বলি, তারপরে আবার ক্লাসটা কন্টিনিউ করবো। জলের ইম্পর্টেন্স কি আছে?
জলের গুরুত্ব কি আছে। তো আমি তোমাদেরকে বললাম যে কি আমাদের এই পৃথিবীর মধ্যে অ্যাপ্রক্স যত জীব আছে সমস্ত জীবের জলের প্রয়োজন আছে। আর আমি তো এটাও বলে দিব তোমাদেরকে, যখন জীবনে উৎপত্তি পড়িয়েছিলাম তোমাদের মনে হবে যে প্রথম জীবনে উৎপত্তিও জলে হয়েছে। আর জীবনের ম্যাক্সিমাম অংশ যে সেল আছে ওর সেলের ম্যাক্সিমাম অংশ প্রোটোপ্লাজম জলই আছে। তো জলের গুরুত্ব আমাদের দেহে বা এই পৃথিবীকে অনেক আছে। আর এই জলের উৎস সোর্স খুবই কম আছে। আমি তো বললাম 3% জল হতে গেলেও অনলি 0.05% জলই কেবলমাত্র ইউটিলাইজেবল আছে ফর হিউম্যান স্পেসিস। মানব প্রজাতির জন্য কেবলমাত্র অতটুকু জল ইম্পর্টেন্ট আছে বা ইউজেবল আছে। আর ওই অতটুকু জলকেও যদি আমরা বিভিন্ন কারণে নষ্ট করতে থাকি তাহলে এক সময় কি হবে, জলের মহামারী হয়ে যাবে। মানুষ জল খেতে পাবে না, জলের জন্য মার্ডার হবে। বাকি নেই ওই দিনগুলো আসতে, চলে আসবে। কারণ দেখি আমি তো একটু আগে এক্সাম্পল দিলাম যে 20 বছর আগে কেউ ভাবেনি, আমার বাপরা জীবনে ভাবেনি যে কি এক সময় এমন আসবে যে 20 টাকা দিয়ে জল কিনে খেতে হবে। এখন আজকে ওটা সম্ভব। আর তোমার ছেলে মেয়েরাও হয়তো ভাববে না, বা তুমি কোনোদিনও ভাবছো না যে কি জলের দাম হয়তো 30 টাকা বা 40 টাকার উপরে যাবে। কিন্তু হয়তো তোমার ছেলে মেয়েরাও দেখতে পাবে এক সময় হয়তো জলের এক বোতলের দাম হয়তো 500 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে। তো এইগুলো পরিস্থিতি যাতে আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তার জন্য কি করতে হবে, আমাদেরকে যতটুকু জলের রিসোর্স আছে সেই জলের রিসোর্সকে গুডলি বা ভালো করে ইউটিলাইজ করে আবার ফিউচার জেনারেশনের জন্য রেখে যাও। কারণ এই নেচারের মধ্যে যত কিছু আছে এ কেবলমাত্র তোমাকে দেয়নি, এটা সবার জন্য আছে। এতে সবার সমান অধিকার আছে এই নেচারের রিসোর্সকে ইউটিলাইজ করার। আর তুমি খালি ইউটিলাইজ করে নাও আর এটাকে ওয়েস্টেড করে চলে যদি যাও তাহলে তোমার ফিউচার জেনারেশন এর জন্য তোমাকে গাল দিবে। এটা যাতে না হয় তার জন্য আমি এই ক্লাসটাকে একটু বেশি ডিপ করে এই দিক থেকে সচেতনমূলক ভাবে পড়াচ্ছি। তাছাড়া আমি এক্সাম্পলে বললাম তোমাদেরকে যে কি জল বা নদীকে আমরা নোংরা কিভাবে করব, বা যে নদী হয়তো জলের একটা গুড সোর্স ছিল সেই নদীকে আমরা নোংরা কিভাবে করব, কারণ সেটা শ্রদ্ধেয় ছিল। আর সেই নদী আজকে বিভিন্ন কারণে কি হচ্ছে, দূষিত হচ্ছে। কলকারখানার যে নর্দমার জলগুলো আছে, বিভিন্ন ধরনের শহরাঞ্চলের নোংরা জলগুলো যেটা বললাম সুয়েজ, এছাড়া এগুলোকে না ট্রিট করেই নদীতে ডাইরেক্ট ফেলা দেওয়া হচ্ছে। আর না ট্রিট করে, যদি ভাবতে পারছো এতটুকু জল বা এতগুলো মেটেরিয়াল যদি না ট্রিট করে জলের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে ওই জলে মানুষ কোনোদিনও শুদ্ধ হতে পারবে? কল্পনা করতে পারছো? অসম্ভব ব্যাপার। ওই জলকে ইউটিলাইজ করতে পারবে না, খেতেও পারবে না। তো এদিক থেকে একটু ধ্যান রাখতে হবে। এই কারণে আমি আগে কি বললাম, সুয়েজ কি, সুয়েজ ওয়াটার কি। তো সুয়েজ ওয়াটার হচ্ছে এক প্রকার এমন জল যে জলে অশুদ্ধি রূপে হয়তো অর্গানিক মেটেরিয়াল, জৈব পদার্থ, এছাড়া আরো কিছু কিছু প্লাস্টিক আবর্জনা, কেমিক্যাল, হাইড্রোজেন, ব্যাকটেরিয়া, এগুলো সব এডেড থাকবে, সেগুলোকে সুয়েজ ওয়াটার বলবো। আর এই সুয়েজ ওয়াটার ট্রিটমেন্টটা কি আছে, তো সুয়েজ ওয়াটারকে বা নোংরা জলের যে অশুদ্ধি আছে সমস্ত অশুদ্ধিকে বের করে, ঠিক আছে, ইউটিলাইজ করার জন্য, আবার রিইউজ করার জন্য উপযোগী করে দেওয়াটাকে, বা আবার যেটা মানে ওটা যাতে আবার ব্যবহার হতে পারে এর জন্য আবার এক প্রকারের যে প্রসেসিং করা হবে, এই প্রসেসিংটাকে আমরা কি বলবো, সুয়েজ ট্রিটমেন্ট বলবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা লিখে নাও, একটু ভিডিওটা থেমে দিবা আর থেমে লিখে নেবা যত লিখে আছে। তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, এবার যেটা আছে সুয়েজ ওয়াটারকে ট্রিট কিভাবে করা যাবে, ট্রিটমেন্ট কিভাবে করা যাবে। তো সুয়েজ ওয়াটারকে ট্রিটমেন্ট করে দেওয়ার অনেকটা প্রসেস আছে, যার মধ্যে একটা হবে মেকানিক্যাল প্রসেস বা ফিজিক্যাল প্রসেস, আর একটা হবে বায়োলজিক্যাল প্রসেস। কি কি হবে, তো সুয়েজ ট্রিটমেন্ট
যে সুয়েজ ট্রিটমেন্ট হবে, তো সুয়েজ ট্রিটমেন্ট, ঠিক আছে, ট্রিটমেন্ট ট্রিটমেন্ট সুয়েজ ট্রিটমেন্ট দুটো প্রসেস হবে, মেকানিক্যাল মেকানিক্যাল और फिजियोलॉजिकल फिजियोलॉजिकल और फिजिकल फिजिकल ट्रीटमेंट फिजिकल ट्रीटमेंट एंड बायोलॉजिकल ট্রিটমেন্ট। ওকে, দেখো মেকানিক্যাল ট্রিটমেন্ট যেটা থাকবে, এখানে আমরা যন্ত্র দ্বারা, ঠিক আছে, বা কোনো মেশিনারি দ্বারা এই জলটাকে পরিশ্রুত করব। আর এখানে বিভিন্ন ধরনের মাইক্রোবস দ্বারা, বিভিন্ন ধরনের অণুজীব দ্বারা জলের মধ্যে হয়তো অক্সিজেনের লেভেল বাড়াবো, বা জলের মধ্যে যেগুলো অর্গানিক মেটেরিয়াল গুলো আছে ওগুলোকে দূর করব, বা জলের মধ্যে যেগুলো হয়তো হার্মফুল ব্যাকটেরিয়া আছে তাদেরকে মেরে ফেলবো। তো এটা হয়ে যাবে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। এটা তাহলে একটা কি হচ্ছে, মেকানিক্যাল আর ফিজিক্যাল ট্রিটমেন্ট, যেখানে মেশিন বা যন্ত্র দ্বারা হবে। আর এখানে একটা হবে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেটাকে আমরা কি বলবো, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, যেখানে কি হবে, বিভিন্ন ধরনের মাইক্রোবস, জীবাণু বা অণুজীব দ্বারা এই এর মধ্যে উপস্থিত, জলের মধ্যে উপস্থিত অণুজীবগুলোকে, জলের মধ্যে উপস্থিত মানে ক্ষতিকারক হার্মফুল ব্যাকটেরিয়া, হার্মফুল অর্গানিক ম্যাটেরিয়াল, এদেরকে নষ্ট করা যাবে। বুঝা গেছে? আর দেখো আমি এবার মেকানিক্যাল প্রসেস, ফিজিক্যাল প্রসেস এবং বায়োলজিক্যাল প্রসেস একটা ডায়াগ্রামের মাধ্যমে একেবারে আমি এটাকে এক্সপ্লেন করে দেব। একটু যদি ভিডিওটা খুব ফাস্ট হচ্ছে, তবুও তোমরা এক কাজ করবা যে কি একটু স্লো করে দিতে গেলে ইউটিউবে অপশন আছে এগুলো, তাই জন্য আমি স্পেশালি ইউটিউবে ক্লাসটা করাচ্ছি। তো এতে কি করবা, তোমরা একটু স্লো ডাউন করতে গেলে ক্লাসগুলো আরো ভালো করে বুঝতে পারবা। স্পিড আপ হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, বোঝা যাচ্ছে? अब देखो, তাহলে সুয়েজ ট্রিটমেন্ট, হ্যাঁ, তো কি পড়ানো হলো, কি বোঝানো হলো যে কি সুয়েজ ট্রিটমেন্ট কোটা প্রসেসে করা যাবে। তো সুয়েজ ট্রিটমেন্টের একটা আমি বললাম মেকানিক্যাল বা ফিজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে, আর একটা রয়েছে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। দেখো এই দুটো ট্রিটমেন্ট ছাড়াও আর একটা অতিরিক্ত ট্রিটমেন্টও রয়েছে, যেটাকে আমরা টার্সিয়ারি ট্রিটমেন্ট বলবো। ঠিক আছে, আমি এগুলোকে আবার পরবর্তীতে বুঝাচ্ছি, এখন সবকিছু ক্লিয়ার করব, তোমরা বাস খালি বুঝে চলো। কি হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট, কিছুটা আমি শব্দ চিত্রের মাধ্যমে বা মানে এর ছোট করে আমি বলছি কিভাবে হয় সুয়েজ ট্রিটমেন্টটা। তো সুয়েজ ট্রিটমেন্টে সব থেকে প্রথমে নিডস কি আছে, তো নিডস রয়েছে 4 ট্যাঙ্কসের। ঠিক আছে, 4 ট্যাঙ্ক, 4টা বড় বড় ট্যাঙ্কের প্রয়োজন, যেটা এক একটা ট্যাঙ্ক গুলোকে কি বলা হয়, একটা ট্যাঙ্ক হচ্ছে ডেট্রিটাস ট্যাঙ্ক, ডেট্রিটাস ট্যাঙ্ক ট্যাঙ্ক একটা হয়ে যাচ্ছে তোমার গিয়ে স্কিমিং ট্যাঙ্ক, স্কিমিং ট্যাঙ্ক একটা হয়ে যাচ্ছে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক, আর একটা হয়ে যাচ্ছে তোমার গিয়ে অক্সিডেশন অক্সিডেশন ট্যাঙ্ক। अब देखो এই 4টা ট্যাঙ্কের ইউজ করে কিভাবে সিওয়েজ ওয়াটারকে বা নর্দমার জলকে আমরা পরিশ্রুত করব, দেখে নাও। কি হচ্ছে, সব থেকে প্রথমে ফার্স্ট ট্যাঙ্ক আমরা যেটা ইউজ করছি, সেই ফার্স্ট ট্যাঙ্কে এরকম আছে ফার্স্ট ট্যাঙ্কটা। ফার্স্ট ট্যাঙ্কটা এরকম থাকবে।
এটা হয়ে যাচ্ছে ফার্স্ট ট্যাঙ্কের ছাঁকুনি বা ফিল্ট্রেশন ম্যাটেরিয়াল। ফিল্টার রয়েছে, এটা এক প্রকার ফিজিক্যাল ফিল্টার। এটাকে আমরা কি বলতে পারি? ফিল্টার বলতে পারি। ফিল্টার আছে যেটা জলটাকে ফিল্টার করবে যন্ত্র দ্বারা। তারপরে আবার একটা ফিল্টার পাওয়া যাবে। এই রকমের দুটো বা তিনটা স্টেপের ফিল্টার পাওয়া যাবে। আসলে এই ফিল্টার গুলোর প্রয়োজন কি জন্য আছে? তো প্রয়োজন হচ্ছে যে জলের মধ্যে সিওয়েজ জলের মধ্যে বা সিওয়েজ ওয়াটারের মধ্যে যেটা বড় বড় বজ্রগুলো রয়েছে, এক কথায় আমি বলতে পারি যে কি ওয়াটারের মধ্যে, জলের মধ্যে দুই প্রকারের অশুদ্ধি থাকতে পারে। একটা হচ্ছে সলিউবল সলিউবল আর একটা হচ্ছে ইনসলিউবল। ঠিক আছে? সলিউবল মানে যেটা জলের সঙ্গে ঘুলে যাবে। মানে যেমন কি তোমরা দেখো যে কি একটা জলের মধ্যে যদি লবণকে এড করে দিই, তাহলে বাইরে থেকে অবভিয়াসলি বোঝা যাবে না যে ওই জলের মধ্যে লবণ আছে, কারণ জলের মধ্যে লবণটা পুরো সলিউট হয়ে গেছে, গুলে গেছে। তো এরকমও অনেক অশুদ্ধি আছে যারা জলের মধ্যে এমন ভাবে সলিউট হয়ে গেছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে না, বা যেটাকে হয়তো তুমি সাধারণ ছাকনা দিয়ে ছাঁকতে পারবে না। সেটা হচ্ছে সলিউবল মেটেরিয়াল। তো সলিউবল মেটেরিয়ালের মধ্যে কি কি পড়ে যাচ্ছে? তোমার ব্যাকটেরিয়া গুলো পড়ে যাচ্ছে। সলিউবল মেটেরিয়ালের মধ্যে অর্গানিক মেটেরিয়াল গুলো পড়ে যাচ্ছে, যেমন হিউম্যান স্টুল, অ্যানিমাল স্টুল, মানুষের মল, অন্যান্য প্রাণীর মল গুলো। ঠিক আছে? আরো অনেক কিছু এড হয়ে যাচ্ছে। ইনসলিউবল বজ্রের মধ্যে কি কি পড়ে যাচ্ছে? এছাড়া এখানে কিছু কেমিক্যালও চলে আসবে। ঠিক আছে? কিছু ফ্যাটও চলে আসবে। তো এগুলো সলিউবল হয়ে যাচ্ছে জলের মধ্যে। আর ইনসলিউবলের মধ্যে যেমন কি পেপার বড় বড়, যেমন বড় বড় প্লাস্টিক, যেমন কি বড় বড় আর কোনো কিছু নোংরা আবর্জনা গুলো, বড় বড় পাথর, রক গুলো। ঠিক আছে? আরো কিছু যেটা দেখা যাচ্ছে যে ইনসলিউবল হয়নি। তো এই সিওয়েজ ওয়াটারকে যদি আমরা এটা দিয়ে ফল ডাউন করি, ফেলি, তাহলে বড় ছাকনিতে বড় বড় এগুলো কি হবে? থেকে যাবে। ওয়েস্ট গুলো কি হবে? থেকে যাবে। বড় বড় ওয়েস্ট গুলো কি হলো? থেকে গেল। তারপর এখানে সেকেন্ড ছাকনিতে আসলো, সেকেন্ড ফিল্টারে এলো। তো দেখো সেকেন্ড ফিল্টারে একটু ডায়ামিটারটা কম আছে, যে এটাতে আরো ওর থেকেও যদি সূক্ষ্ম থাকে কিছু, ওরাও থেকে যাবে। তারপর যেটা পড়বে এখানে, সেটা তো হয়তো মানে ইনসলিউবল বজ্রটা ও ঘুলনশীল বজ্রটা খুবই কম থাকবে, বা না এর মতো থাকবেই না। এবার দেখো, এবার এই জলটা যে নিচে পড়লো, তো এই জলটাকে বা এই ট্যাঙ্কটাকে ডেট্রিয়াস ট্যাঙ্ক বলা হয়। তো এই ট্যাঙ্কের মধ্যে জলকে না নড়িয়ে চড়িয়ে একদম স্থির অবস্থায় রেখে দেওয়া হয়। স্থির অবস্থায় এরকম করে রেখে দেওয়া হয়। তো স্থির অবস্থায় থাকলে, জল কিছুক্ষণ যদি স্থির অবস্থায় থাকে, তাহলে আরো যদি কিছু অশুদ্ধি গুলো রয়েছে সেগুলো কি হয়ে যাবে? এখানে সেডিমেন্টেড হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? সেডিমেন্টেড হয়ে যাবে। মানে ওরা থিতিয়ে পড়ে যাবে। ওটা কি হবে? থিতিয়ে পড়ে যাবে। তাহলে এখন ফার্স্ট স্টেপই হয়েছে। আর দেখো কত খানিকটা বজ্র কিন্তু এখানে কি হয়েছে? পরিশ্রুত হয়ে গেছে। এখানে আমরা বড় ছাঁকনি ইউজ করলাম যাতে বড় বড় মেটেরিয়াল গুলো থেকে যায়। আসলে এখানে ছোট ছাঁকনি কেন ইউজ করছি না? কারণ কি বড় বড় মেটেরিয়াল গুলো এমন ভাবে বিস্তারিত হয়ে যেতে পারে যে কি জলকে আর পাসি হতে দেবে না। এ কারণে আগে বড় ছাঁকনি, তারপর ছোট ছাঁকনি, আরো ছোট ছাঁকনি, আরো ক্ষুদ্র ছাঁকনি গুলো ইউজ করা হয়ে যেতে পারে। তো কি হচ্ছে দেখো, প্রসেস দেখো, সিওয়েজ ওয়াটারকে ফেললাম, বড় বড় বজ্রগুলো এখানে কি হলো? ফিল্ট্রেট হয়ে গেল। তারপরে আবার বজ্র ফিল্ট্রেট হয়ে গেল।
তারপরে যে জলটা পড়লো ওর মধ্যে যদি বজ্র থাকে ইনসলিবল, তো কিছু কিছু বজ্রগুলো কি হয়ে যাচ্ছে, সেডিমেন্টেড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সেডিমেন্টেড হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো প্রাইমারি সেডিমেন্টেশন। প্রাইমারি সেডিমেন্টেশন। তো প্রথম প্রাইমারি মুখ্যভাবে আমরা সেডিমেন্টেড করলাম, আর এটা ছিল ডেট্রিটাস ট্যাঙ্কের ইউজ। এগুলো লেখা হয়ে গেছে। আসলে বোর্ড ছোট থাকায় এরকম করে ছবিটা ড্র করতে হচ্ছে। আমি এটা আবার মিটিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এরপরে এখান থেকে একটা নল রাখা হচ্ছে, যে নলটা পাস হচ্ছে পূর্ববর্তী ট্যাঙ্কে, এরকম পূর্ববর্তী ট্যাঙ্কে পাস হচ্ছে। এটা ধরে নিচ্ছি পূর্ববর্তী ট্যাঙ্ক আছে, আর এই পূর্ববর্তী ট্যাঙ্কের সঙ্গে এখানে আমরা একটা এমন ছিদ্র রেখেছি যেখানে অক্সিজেন O2 কে সার্কুলেট করছে, O2 সার্কুলেশনে হেল্প করছে। তো O2 সার্কুলেশনে হেল্প করছে মানে এখানে আমরা কি করছি, জলের মধ্যে যে অক্সিজেনের লেভেল কমে গিয়েছিল ওই অক্সিজেনের লেভেলটাকে এবার বাড়াচ্ছি O2 প্রোভাইড করে। যেমন এই জলটা এখানে এবার আসলো, এখন এটা এরকম করে ধরে নাও ভালভটা ক্লোজড আছে, ভালভটা এরকম করে ক্লোজড আছে, ঠিক আছে। তাহলে জলটা এখানে যখনই এলো, এখানে যেভাবে এলো জলটা আসার পর এখানে এরকমের একটা ঘোরানোর বস্তু রাখা হয়, আর এই ঘোরানোর বস্তু দ্বারা হালকা হালকা জলটাকে ঘুরানো হয়, প্রচুর হালকা হালকা করে জলটাকে ঘুরানো হয়। তো হালকা হালকা করে জলটাকে ঘুরাবো আর অক্সিজেন গুলো এড করব। তো এখানে এটাকেই আমরা বিওডি বলি, বিওডি। আপনাকে একটু এখানে ধ্যান দাও, খুব ইম্পর্টেন্ট পোরশন, নিটেও এখান থেকে কোশ্চেন করবে। বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডি, ঠিক আছে। আপনাকে এখান থেকে কোশ্চেন কিরকমের তৈরি হবে আর বিওডি কি আমি বুঝাচ্ছি। আর দেখো এই জলটা কত পরিমাণে অক্সিজেন গ্রহণ করছে, বা এই জলকে আমরা ভালো শুদ্ধ করার জন্য, ফিল্ট্রেট করার জন্য কত পরিমাণে অক্সিজেন একে প্রোভাইড করছি, এটাকে আমরা বিওডি বলছি। বা এই জলের আমরা কি বলবো, বিওডি বোর্ড বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে এই জল যত, মানে যে জলের মধ্যে যত কম অক্সিজেন সেই জল তত বেশি দূষিত। কথা বোঝা যাচ্ছে? যে জল যত বেশি দূষিত সেই জল তত বেশি, যে জলে যত বেশি অক্সিজেনের পরিমাণ কম আছে সেই জল তত বেশি কি আছে, দূষিত আছে। আর দূষিত জলকে আমরা কি করছি, পিওর জল বানাচ্ছি, ফিল্ট্রেট বানাচ্ছি। তো ফিল্ট্রেট বানাতে আমাকে তো যে অক্সিজেন ও হারিয়ে দিয়েছে সেই অক্সিজেনও তো দিতে হবে। তো যে জল এখানে আমি ভাবছি এমন জল এসছে যেটা জলকে একবারে, মানে ফার্স্ট স্টেপে যেটা জল আমি এখানে পাঠিয়েছি, যে ওর বিওডি লেগেছে, 70, বা ওর বিওডি হচ্ছে 70। এরপরে সেকেন্ড স্টেপে যে জলটা পাঠালাম ওর বিওডি লাগলো হয়তো 95, ঠিক আছে। তাহলে এইবার আমি যদি তোমাকে কোশ্চেন করে দিই যে কি কোন জলটা তাহলে সব থেকে বেশি দূষিত ছিল, তাহলে আগের জলটা, সেকেন্ড যে জলটা ছিল ও যার বিওডি হাই সে তত বেশি পলিউটেড। এই কারণে দেখবা দেখি এর ফুল ফর্মের সঙ্গে অনেক সময় স্টুডেন্ট গুলো ভুল করে দেয়। এর ফুল ফর্ম হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এ কারণে অনেকে ভাবছে যে অক্সিজেন যত ভালো লাগবে তত ভালো, তো আর তো এই কারণে ওরা ভাববে যে কি এটা জল বেশি শুদ্ধ না। আসলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে ওই জলটা শুদ্ধ হতে কত বেশি অক্সিজেন চাইছে, মানে ওই জলটা আগে অশুদ্ধ সব থেকে বেশি ছিল। যত বেশি বিওডি তত বেশি অশুদ্ধতা, যত কম বিওডি তত বেশি, তত কম অশুদ্ধতা। এই কারণে কোশ্চেন পরীক্ষাতে আসে একটা পিওর ওয়াটারের বিওডি
কত, এটা একবার এসেছিল, হায়ার সেকেন্ডারিতেও এসেছিল, ঠিক আছে, আর এটা নিটেও এসেছিল। পানীয় জল যেটা আমরা পান করি তার বিওডি কত হবে, এবার কোশ্চেন, তার বিওডি কত হবে? 0। তার বিওডি হবে না, 0% বিওডি হবে, কারণ যদি ও বিওডি নেই তাহলে তো অক্সিজেন কম আছে, আর যেটা তো অক্সিজেন কম আছে তার পলিউশন লেভেল হাই আছে। তাহলে যদি বিওডি কম বা 0% বিওডি আছে, ওই জলটাকে আমরা পানীয় জল হিসাবে পান করতে পারি। এবার যেটা হচ্ছে, তাহলে আমরা কি করছি, এখানে আর্টিফিশিয়ালি একটা ট্যাঙ্কের মাধ্যমে এই জলের মধ্যে অক্সিজেনটাকে পূর্তি করাচ্ছি, অক্সিজেন প্রোভাইড করাচ্ছি, আর হালকা হালকা করে এটা চাকাটা ঘোরাচ্ছি জলটাকে ভালো করে কমপ্লিটলি কি করার জন্য, মানে অক্সিজেন যুক্ত করার জন্য। কথা বোঝা গেছে? আর দেখো এখানে আরেকটা ঘটনা তৈরি হবে, এখানে ফ্লক্স, হ্যাঁ, তো এখানে দেখো, আচ্ছা এটা একটু নোট ডাউন করে নিবা, আমি এতটা অংশ মিটাচ্ছি, ঠিক আছে, এটা এতটা অংশ মিটালাম আমি, এতটা অংশ। তো দেখো এখানে ফ্লক্স ক্রিয়েট হবে, ফ্লক্স, ফ্লক্স আর ফর্মড, ফ্লক্স আর ফর্মড। তাহলে স্যার কোশ্চেন, হোয়াট ইজ ফ্লক্স? কোশ্চেন কি হচ্ছে তাহলে, ফ্লক্স কি? তো ফ্লক্স ইজ দা এ ফাইব্রাস, ওকে, ফাইব্রাস মানে একটা তন্তু আছে, যে তন্তুতে এরকম করে ব্যাকটেরিয়া গুলো লেগে আছে, ব্যাকটেরিয়া গুলো লেগে আছে। আসলে দেখো কথাটা শুনো, এখানে অক্সিজেন প্রোভাইড করার দুটো উদ্দেশ্য আছে। প্রথম নাম্বার উদ্দেশ্য কি? প্রথম নাম্বার উদ্দেশ্য হচ্ছে যে কি জলের মধ্যে অক্সিজেনের কোয়ান্টিটি বাড়িয়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য কি আছে, যে কি এর মধ্যে যেটা বায়বীয় ব্যাকটেরিয়া গুলো রয়েছে, মানে অ্যারোবিক ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া গুলো মানে কি করে সবাত শোষণ করে, সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলো কি করবে, অক্সিজেন পাওয়ার সঙ্গে সঙ্গে একটা তন্তু বানাবে। আর যত জৈব পদার্থ আছে, মানে মানুষের মল, ঠিক আছে, তাছাড়া কোনো পশুর মল, যেগুলো ঘুরে গেছে জলের মধ্যে, আরো অনেক কিছু, যত পলিমার গুলো আছে, সমস্ত পলিমারকে ভেঙে মনোমারে কনভার্ট করবে, আর ওটা কি করবে, নিজের সঙ্গে এড করে নিবে। মানে এক রকমের সুতার মতন আছে, কিভাবে আমি বলে দিই তোমাদেরকে, সুতার না, ম্যাগনেটের মতন আছে। ধরে নাও কিভাবে, এটা জলের চারিদিকে, মানে এই জলের চারিদিকে আয়রন আছে যেটা দেখা যাচ্ছে না, আর আমি একটা ম্যাগনেটের দণ্ড ঢুকিয়ে আর এরকম করে ঘুরিয়ে দিলাম, তো যতটা আয়রন হবে সব ম্যাগনেটের গায়ে অ্যাটাচ হয়ে যাবে। কোথা বোঝা যাচ্ছে? সেম এ আছে ফ্লক্স, মানে একটা কি আছে, তন্তু তৈরি হয়ে যাচ্ছে ব্যাকটেরিয়াদের, সমস্ত অ্যারোবিক ব্যাকটেরিয়া ওখানে অ্যাটাচ হয়ে যাচ্ছে, আর ওরা এরকম করে জলের সঙ্গে ঘুরছে যখন, তো জলের মধ্যে যত জৈব পদার্থের পলিমার গুলো ছিল, যত ঘুলনশীল পদার্থ ছিল, সব ওতে অ্যাটাচ হয়ে যাবে, মানে যেটা দেখতেও পাচ্ছিলাম না সেটাও নষ্ট জীবাণু দ্বারা। কোথা বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? আসলে আশা করি আমি যে বুঝতে পারবো, এর থেকে ভালো তো আর ডিফাইন হয় না সিওএইচ কে। আর যদি এর থেকে ভালো তোমরা ডিফাইন কোথাও পেয়েছো তো ভালো। সিওএইচ ট্রিটমেন্টটা আমি একটু এই কারণেও ভালো করে ডিফাইন করছি, যাতে পরবর্তীতে নিটের এক্সামে যদি সিওএইচ থেকে কোশ্চেন আসে তাহলে পারো। নিটের এক্সামে সিওএইচ থেকে বোর্ড এক্সামিনেশনটা আছে, ফ্লক্স আছে, ফ্লক্সের ইউজ কি, এগুলো ছোট ছোট কথা বুঝতে হবে। এছাড়া তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য আজকের এই টপিকটা খুব মাস্ট ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। কারণ কি, হায়ার সেকেন্ডারিতে এর আগের বছরই আমি ইম্পর্টেন্ট দিয়েছিলাম, আর আগের বছর বলতে এই বছর ইম্পর্টেন্ট দিয়েছিলাম যে কি নর্দমার জল পরিষ্কারের ব্যবস্থা বা সিওএইচ ট্রিটমেন্টটা পড়ে যাবা 3 নম্বরের জন্য আসবে। সিওএইচ ট্রিটমেন্টটা কিভাবে করে যায়, এদের আসেনি,
এবার তোমরা চোখ বন্ধ করে রাখো যে তোমাদেরকে সিওএইচ ট্রিটমেন্ট 3 নম্বরের জন্য এই চ্যাপ্টার থেকে লিখতে হবে। তো এই চ্যাপ্টার 3 নম্বরের জন্য যদি এটা লিখতে হবে তো বই পড়তে হবে কি, আমি যেটা পড়াচ্ছি এটাকে ভালো করে ডিফাইনলি পড়ো, তারপর সবকিছু হয়ে যাবে, নিজে থেকে লিখতে পারবা। সিওয়েজ কি, সিওয়েজের এলিমেন্ট কি আছে, সিওয়েজ কে কিভাবে পরিশোধিত করা যাচ্ছে, কটা প্রসেস আছে। আমি তো বললাম যে কি একটা হচ্ছে প্রাইমারি বা ফিজিক্যাল প্রসেস, মেকানিক্যাল বা ফিজিক্যাল প্রসেস, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল প্রসেস। আর ওগুলো প্রসেস কে কোটা ট্যাঙ্ক ইউজ করা হচ্ছে এটাও বললাম। এবার ট্যাঙ্ক গুলোতে কি হচ্ছে এটা বলছি। অসুবিধা হতে গেলে অবশ্যই তোমাদের তো অপশন দিয়েই রেখেছি যে কি ইউটিউবে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, বা তোমরা গ্রুপ পেয়েছো তো গ্রুপে তোমরা কমেন্ট করবা যে কি স্যার আমি এটা বুঝিনি বা অন্য কোনো কিছু। তাহলে এতক্ষণে আমরা কি দেখলাম একবার বলছি, যে এতক্ষণে দেখলাম যে কি সিওয়েজ ওয়াটারকে এন্টার করালাম ডেট্রিটাস ট্যাঙ্কে। এই ট্যাঙ্কের মধ্যে কি করা হচ্ছে, আর্টিফিশিয়ালি ছাকনার দ্বারা, ফিল্টারের দ্বারা জলকে বা জলের মধ্যে ইনসলিউবল যে বজ্র আছে তাদেরকে প্রথমে বড় ছাকনিতে, তারপর অপেক্ষাকৃত ছোট ছাকনিতে ছেঁকে নিয়ে সেডিমেন্টেড করিয়ে নেওয়া হচ্ছে। সেডিমেন্টেড করে ওকে নেক্সট ট্যাঙ্কে পাঠানো হচ্ছে, যে ট্যাঙ্কের নাম আমরা কি বললাম, স্কিমিং ট্যাঙ্ক। তো স্কিমিং ট্যাঙ্কে কি করা হচ্ছে, খুবই আস্তে আস্তে জলটাকে ঘোরানো হয়, আর জলটাকে ঘুরিয়ে এখানে আর্টিফিশিয়ালি অক্সিজেন এড করা হচ্ছে। অক্সিজেন এড যখনই করছি তখন এর মধ্যে যেটা এরোবিক ব্যাকটেরিয়া গুলো আছে ওরা ফাইবারস তৈরি করছে, আর ওই ফাইবারস গুলোকে আমরা অনেকগুলো ব্যাকটেরিয়া যুক্ত ফাইবারস কে আমরা ফ্লক্স বলছি। আর ফ্লক্স এমন ভাবে ঘুরছে যে কি যত অশুদ্ধ গুলো ছিল সমস্ত একটা বড় সুতোর মতন ওখানে থেকে যাচ্ছে, যেটাকে পরবর্তীতে উঠিয়ে ফেলে দেওয়া হয়। আব দেখো নেক্সট প্রসেস কি আছে, তো নেক্সট প্রসেস হচ্ছে যে কি এই জলটাকে এইবার তোমার কি করা হবে, যে সেডিমেন্টেশন ট্যাঙ্কে আবার পাঠানো হবে, মানে ওপেন করে দেওয়া হলো। এরপরে আর একটা ট্যাঙ্কে পাঠালাম, যেটাকে আমরা কি বলছি, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। সেডিমেন্টেশন ট্যাঙ্ক, ঠিক আছে, সেডিমেন্টেশন ট্যাঙ্ক। আর দেখো এই ট্যাঙ্কের মধ্যে কোনো অক্সিজেন দেওয়া হবে না, অক্সিজেন লেস রাখবো। সেডিমেন্টেশন ট্যাঙ্কে অক্সিজেন লেস রাখবো। এই কারণে অক্সিজেন লেস রাখবো যে কি এখানে যেগুলো অ্যারোবিক ব্যাকটেরিয়া গুলো আসছে তারা যাতে এবার কি যখন অক্সিজেন পাবে না তো তারা কি হবে, নিচের দিকে থিতিয়ে পড়বে ব্যাকটেরিয়া গুলো, মানে এক কথায় মরে যাবে। তাহলে ওদেরকে আমরা কি বলবো, মানে কাজ বের করে নিলাম, ওদেরকেও মেরে ফেলে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে, এটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি সেডিমেন্টেশন। সেকেন্ডারি সেডিমেন্টেশন। তাহলে প্রাইমারি সেডিমেন্টেশন এখানে হয়েছিল আর সেকেন্ডারি সেডিমেন্টেশন এখানে হচ্ছে। প্রাইমারি সেডিমেন্টেশনে ইনসলিউবল কাকড়, নুড়ি, বালি, পাথরগুলোকে সেডিমেন্টেড করছি, আর সেকেন্ডারি সেডিমেন্টেশনে আমরা কি করছি, যে এরোবিক ব্যাকটেরিয়া যারা আছে ওদেরকে থিতাচ্ছি নিচে, ওদেরকে কি করছি নিচে থিতিয়ে দিচ্ছি। এবার দেখো তারপরে ট্যাঙ্কটাতে, তারপরে একটা ট্যাঙ্ক হবে যেটাকে আমরা কি বলবো, অক্সিডেশন ট্যাঙ্ক। এখানে অক্সিজেন এড করে আরো যা কিছু কম আছে মেটেরিয়াল গুলো, ঠিক আছে, ওটাকেও কি করব, ফুলফিল করে দিব। আর তারপরে ওটাকে কি করব, নলের মাধ্যমে নদীতে ছেড়ে দিব। নদীতে ছেড়ে দিব মানে এবার ওটা পিওর জল আছে, কোনো কিছু আর ওতে নেই অশুদ্ধি রূপে। আর দেখো কিছু কিছু কেমিক্যাল, ডিটারজেন্ট পাউডার বা আর কোনো কিছু কেমিক্যাল যেটা এইগুলো দ্বারা অপসারিত হলো না, সেগুলোতে আবার পরবর্তীতে আমরা, ঠিক আছে, চুন, এলাম, ঠিক আছে, ডিনাইট্রিফাইং বা এগুলো এক কথায় চুনকে ইউজ করে, ঠিক আছে, চুনকে ইউজ করে বাকি কেমিক্যাল গুলোকেও আমরা সরিয়ে দিব, ঠিক আছে। এবার দেখো কথা বুঝে নাও, যেহেতু বোর্ড ছোট আছে এই কারণে পুরোটা লেখা যাচ্ছে না। এত দূর হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট, আমি বলে দিলাম লিখে নিবা, এত দূর হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। আর এখান থেকে শুরু করে এখান পর্যন্ত বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। প্রাইমারি ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, আর প্রাইমারি ট্রিটমেন্ট আর এটাকে আমরা সেকেন্ডারি ট্রিটমেন্টও বলবো। তো যেটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট রয়েছে এটাকেই আমরা কি বলবো,
বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আর তারপরে ওটাকে ডাইরেক্ট নদীতে ছেড়ে দাও। আর যদি ওটাকে আবার ইউজ করতে চাও তাহলে ওর মধ্যে একটা আর্ট ট্রিটমেন্ট করতে হবে, যেটাকে আমরা কি বলবো 3 ডিগ্রি ট্রিটমেন্ট বা টার্সিয়ারি ট্রিটমেন্ট। মানে ওতে যদি কেমিক্যাল গুলো আছে ওই চুন বা ইউজ করে ওষুধ দিয়ে দূর করে ওটাকে আবার রিইউজ করা যাবে, খাওয়া হয়ে যাবে ওই জলটা। দেখেছি আমি এগুলো পাওয়ার প্ল্যান্ট গুলো ম্যাক্সিমাম শহরগুলোতে আছে। আর শহরের জলকে পিউরিফাইড করার জন্য এর থেকে বড় আর কোনো পদ্ধতি নেই সিওয়েজ ওয়াটারকে পিউরিফাইড করার। এ কারণে মনে রাখবা যে কি সিওয়েজ ওয়াটারকে পিউরিফাইড করা তো প্রচুর একান্ত জরুরি আছে। যদিও মানুষ পান না করে, যদিও মানুষ ওটাকে আবার রিইউজ না করে স্নান করতে আর কিছু করতে, তবু ওটা নদীতে ফেলার আগে অন্তত একবার সিওয়েজ করে নেওয়া প্রয়োজন, ট্রিটমেন্ট করে নেওয়া প্রয়োজন। কি হচ্ছে, এই সিওয়েজ ট্রিটমেন্ট না করার জন্যই নদীর জলগুলো আজকে এই অবস্থায় পড়ে আছে। যদি মানে একটা দুটা কেন, যদি 50টা শহরেরও নর্দমার জলকে যদি নদীতে ফেলা হয় তাহলে কোনো অসুবিধা হবে না, যদি সমস্ত জলকে সিওয়েজলি ট্রিট করে নেওয়া হয়। আর তো ভালো হবে, নদীগুলো ন্যাচারাল সোর্স থেকেও জল পেতে থাকবে সবসময় যদি সিওয়েজ ট্রিট করে নেওয়া হয়তো। সিওয়েজ ট্রিট করে নিতে গেলে অনেক কিছু উপকার আছে। এই যে দেখো, তুমি সিওয়েজ ট্রিট করছো তো সমস্ত অশুদ্ধি থেকে যাচ্ছে। আর যদি না করো তাহলে এই সমস্ত অশুদ্ধি গুলো কোথায় চলে যাচ্ছে? জলের মধ্যে, নদীর মধ্যে। নদীর মধ্যে এর ফলে অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলোর অসুবিধা হচ্ছে। আমরা যেভাবে, এটা আমাদের একটা সমুদ্রের মতন আছে, এখানে যদি মানে আমি ধোঁয়া দিয়ে দিই তাহলে কেউ থাকতে পারবে না। ঠিক সেম একই রকম যে নদীর মধ্যে যে জল আছে, জলে তো অনেক অ্যাকোয়াটিক অ্যানিমাল আছে, মাছ আছে, আর অনেক কেউ আছে। তো ওদের ওটা ঘর এনভায়রনমেন্ট, ওটাকে আমরা যদি এইগুলো দিয়ে ফেলি তাহলে ওরা তো নষ্ট হবে। এই যে দেখো, গঙ্গাতে ডলফিন বাঁচাও অভিযান চালানো হচ্ছে, সংরক্ষণ, ডলফিন কনজারভেশন চলছে, রিজার্ভেশন চলছে। কেন? কারণ কি, এই ডলফিন গুলো কি হচ্ছে, প্লাস্টিক গুলো খেয়ে নিচ্ছে, ওর ফলে ওর পাকস্থলিতে প্লাস্টিক একটা ঘোর করে ওকে আঘাতে মানে ইয়ে করে রোগ করে মেরে ফেলে দিচ্ছে তাকে। তো এমন করা উচিত যে কি ন্যাচারাল রিসোর্স কে ইউজ করে অন্যেরও যাতে ক্ষতি না হয় এমন ভাবে স্মুথলি ইউজ করা উচিত। এই যে এখন এই যে লকডাউন হয়েছে, এই লকডাউনের ফলে একটা উপকার হয়েছে যে আমাদের দেশের অনেক নদীগুলো স্বচ্ছ হয়ে গেল, অনেক এনভায়রনমেন্টের পলিউশন কমে গেল। কিন্তু কতদিন এটা, ওই যতদিন লকডাউন থাকবে। তারপরে মানুষ দুপাইয়া প্রজাতি আছে, দুপাইয়া প্রজাতি যখনই রোডে বেড়ালো একদম পলিউশন নিয়ে বেড়াবে সঙ্গে করে। তাহলে একটু ধ্যান রাখবা। সিওয়েজ ট্রিটমেন্টকে পুরো কি পুরো আজকে কমপ্লিট করে দিলাম, আশা করি কোনো ডাউট হবে না। ঠিক আছে, এবার নেক্সট হেডিং দাও। বুঝতে পারছো? এবার দেখো, এনার্জি জেনারেশন, এনার্জি জেনারেশন, শক্তি উৎপাদন। এর দিকে একটু ধ্যান দাও, আগে কথা বুঝো। আমি একটু বেকার বেকার করবো, তোমাদের কাছে শুনতে হবে আমার কথাগুলো। কি হচ্ছে, কি হচ্ছে, যে কোনো সভ্যতার অগ্রগতির জন্য শক্তি একান্ত প্রয়োজন রয়েছে। বলা হচ্ছে সে দেশ বা সেই প্রজাতি তত বেশি উন্নত হবে যে যত বেশি শক্তির রিসোর্সকে ইউটিলাইজ করলো। আজকে দেখো, দুবাই, ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত, এগুলো ডেভেলপ কান্ট্রি আছে, এগুলো কান্ট্রির কারেন্সিরও অনেক ভ্যালু আছে। কি জন্য? কি আছে এমন হতে? ওগুলো দেশে আরো যদি আমি ব্যাড থিংস গুলো দেখাই তাহলে অনেক কিছু আছে। ওখানে জলের রিসোর্স খুবই কম আছে, জল খুঁজেই পাওয়া যায় না। এখানে তো আমরা জল ফেলি,
ওখানে এমন জলের অভাব আছে যে কি মানুষ হয়তো স্নান করার ক্ষেত্রে ওদের রেস্ট্রিকশন লাগানো আছে। তবুও ওই দেশগুলো এত অগ্রগতিতে আগে আছে, কারণটা কি? তার একটাই কারণ আছে, তাদের কাছে এনার্জি রিসোর্স রয়েছে, শক্তির উৎস রয়েছে। পেট্রোলিয়াম, ডিজেল, যেটাকে আমরা খনিজ তেলও বলতে পারি, তার মেন রিসোর্স কিন্তু ওইগুলো কান্ট্রিতেই আছে। এই কারণে ওইগুলো কান্ট্রি ওয়েল ডেভেলপড হচ্ছে আস্তে আস্তে। তো শক্তি আজকালকার যুগে মডার্ন ওয়ার্ল্ডে খুব ইম্পর্টেন্ট একটা রোল রাখছে কোনো সিভিলাইজেশনকে বা কোনো কান্ট্রিকে, কোনো সভ্যতাকে আগে নিয়ে যাওয়ার জন্য। যত বেশি এনার্জি রিসোর্স রয়েছে তত বেশি কি করতে পারবে সে কান্ট্রি বা সে স্টেট বা সেই সিভিলাইজেশন তত বেশি ডেভেলপ করবে। তো এই এনার্জি রিসোর্স কত রকমের আছে? তো দেখো, এনার্জি রিসোর্স একটু জিওগ্রাফিক্যাল লেভেলে যদি পড়াই আমি, তো দুই রকমের রয়েছে। একটা হচ্ছে পরিচিত শক্তি, আর একটা হচ্ছে অপরিচিত শক্তি। আচ্ছা, পরিচিত অপরিচিত ছেড়ে দিই। কনভেনশনাল আর একটা হচ্ছে নন কনভেনশনাল। ঠিক আছে, কনভেনশনাল কনভেনশনাল কি রয়েছে? আসলে চিরাচরিত শক্তি, যে শক্তিকে হয়তো আমরা চিনি, জানি এবং ইউটিলাইজ করছি। আর যে শক্তিকে আমরা চিনি, জানি না, মানে হয়তো জানি, চিনিও, কিন্তু ইউটিলাইজ করছি না, সেই শক্তিগুলো হচ্ছে নন কনভেনশনাল এনার্জি। তো কনভেনশনাল এনার্জিতে কি পড়ে যাবে? তোমার গিয়ে যেমন কক এনার্জি, কল এনার্জি, সরি কক বলছি, কল এনার্জি। কল এনার্জি মানে কয়লা থেকে যে শক্তি উৎপাদন করা হচ্ছে, পেট্রোলিয়াম এনার্জি, পেট্রোলিয়াম এনার্জি। ঠিক আছে, এইগুলো এনার্জি গুলো হয়ে যাচ্ছে তোমার গিয়ে কনভেনশনাল এনার্জি। ঠিক আছে, যেগুলো চিরাচরিত শক্তিগুলো চলছে, চেনা যাচ্ছে, ইউজ হচ্ছে। তো এইগুলো শক্তিগুলো কি আছে? ফুরন্ত শক্তি আছে, ফুরন্তু শক্তি আছে। মানে এরা এক সময় কি হয়ে যাবে, আর্থ থেকে হারিয়ে যেতে পারে। তোমরা শুনে হবা যে কি কয়লার খুবই কম সাধন এখন পর্যন্ত বেঁচে আছে বা আছে, বা তোমরা শুনে হবা যে কি পেট্রোলিয়ামের খুবই কম রিসোর্স এখন প্রেজেন্ট আছে। দেখো কি হচ্ছে, যে এনার্জি রিসোর্স রয়েছে, এনার্জি রিসোর্স এক তো ইউজের দিক থেকে দুই রকমের আছে, কনভেনশনাল, নন কনভেনশনাল। মানে চিরাচরিত, অচিরাচরিত। আর একটা রয়েছে ফুরন্ত, আর একটা হচ্ছে অফুরন্ত। মানে এমন এনার্জি, যে এনার্জিটা হয়তো আর শেষ হবে না, সেরকম এনার্জিকে আমরা অফুরন্ত এনার্জি বলছি। যেমন কি সান এনার্জি, সানলাইটের এনার্জি, সানলাইটের এনার্জি, এটাকে তো এখন কিছু মাত্র ইউজ করাও যাচ্ছে। তাছাড়া হাইড্রো এনার্জি বা হাইড্রোলাইটিক এনার্জি গুলো হচ্ছে জলের শক্তিগুলোকে ব্যবহার করে, ঠিক আছে, যে এনার্জি তৈরি করা যাচ্ছে। তাছাড়া উইন্ড এনার্জি, ঠিক আছে, বায়ু শক্তি, জলশক্তি, সূর্য শক্তি। এরই মধ্যে একটা এনার্জি রয়েছে যেটাকে আমরা কি বলতে পারি, বায়ো গ্যাস এনার্জি অর ফিউল। ঠিক আছে, মানে এগুলো এনার্জি এমন আছে যে ফুরন্ত তো হবেই না, শেষ তো হবে না কোনোদিনও, প্লাস এরা নন পলিউটেড এনার্জি আছে, নন পলিউটেড এনার্জি আছে। এরা সাইক্লিক এনার্জি আছে, সূর্য শক্তি আজকে যতটা দিল আবার কালকে আবার দিবে। ঠিক আছে, যেমন হাইড্রো প্ল্যান্ট গুলো যে রয়েছে, যে হাইড্রো ইলেকট্রিসিটি রয়েছে, ওরা আজকে যতটা স্রোতে গেছে আবার কালকেও দিবে। তো এরা কন্টিনিউ কি হচ্ছে, চক্রাকারে আবর্তিত হচ্ছে, প্লাস পলিউশন করছে না, প্লাস এনার্জিও প্রোভাইড করছে। কিন্তু এদের রিসোর্স যে আছে খুবই কম আছে।
ফুরন্ত আছে, আর এরা খুবই পলিউটেড এনার্জি আছে। কি আছে? পলিউটেড এনার্জি, মানে এরা এনভায়রনমেন্টে। তাহলে আমি বলছিলাম কি, আমি বলছিলাম দেখি এনার্জি রিসোর্স যে রয়েছে, একটা কি রয়েছে নন পলিউটেড এনার্জি রিসোর্স, আর একটা হচ্ছে পলিউটেড এনার্জি রিসোর্স। আর এই পলিউটেড এনার্জি রিসোর্সকে সবাই বেশি পরিমাণে ইউটিলাইজ করছে, এর ফলে এনভায়রনমেন্টেরও ক্ষতি, আরো অনেক কিছু আছে। তো আমি তো বুঝালাম এক শক্তি কি, আর শক্তির রিসোর্স কিরকম, শক্তির টাইপ কত রকমের আছে। তো এর মধ্যে আমাদের এখানে কিচ্ছু পড়তে হবে না কেবলমাত্র এটা ছাড়া। কারণ কি, এখন বর্তমানে এই বায়োগ্যাস যে ফিউল রয়েছে, ঠিক আছে, যেটাকে আমরা কি বলছি, বায়োগ্যাস আর বায়োফুল ও বায়োটিক এনার্জি, যেখানে আমরা কি করব, অর্গানিজম, বায়োমলিকিউল অর্গানিজম বা অর্গানিক মলিকিউল গুলোকে নিয়ে, ঠিক আছে। আসলে এই বায়োগ্যাসের ব্যাপারে পুরো নেক্সট একটা ক্লাসই থাকবে। আজকে আমি কেবলমাত্র একটু হিন্টস দিই, ঠিক আছে। সেটা কি হচ্ছে, বায়োগ্যাস কি? তো বায়োগ্যাস হচ্ছে যখন কোনো অর্গানিক ম্যাটেরিয়ালকে নিয়ে, ঠিক আছে, অর্গানিক ম্যাটেরিয়ালকে নিয়ে যখন কি করব, অ্যানারোবিক রেসপিরেশন ঘটিয়ে, ঠিক আছে, অ্যানারোবিক রেসপিরেশন ঘটিয়ে মাইক্রোবসের দ্বারা, ঠিক আছে, উইথ মাইক্রোবস এর দ্বারা কি করব, মিথেন গ্যাস কে প্রোডাকশন করব। এই প্রসেসটাকে আমরা কি বলবো, বায়োগ্যাস, বা মিথেন গ্যাসটাকে এক প্রকারের আমরা কি বলবো, বায়োগ্যাস। তো এখানে অনেক কিছু জানার আছে। বায়োগ্যাসের মানে ফিউচারে বায়োফিউল দ্বারা আমরা গাড়ি, আরো অনেক কিছু চালাতে পারি, আর এর ফলে পলিউশনও খুবই কম হয়, বা নন পলিউশনই নেই। এছাড়া ভবিষ্যতে বায়োফিল একটা হয়তো হিউজ সোর্স হয়ে দাঁড়াবে এনার্জির, যেটা কি মানে এখন এই চ্যাপ্টারে আমি এই ক্লাসটাতে ভালো করে ডিফাইন করলাম না, বাস এখানে এতটাই বুঝো যে কি অর্গানিক ম্যাটেরিয়াল, জৈব পদার্থ বা জৈব বস্তু নিয়ে ওর এনারোবিক রেসপিরেশন করাবো মাইক্রোব দ্বারা, তখন যে গ্যাস তৈরি হবে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসটাকে আমরা কি বলবো, বায়োগ্যাস। আর একে ফিউল হিসাবে বা জ্বালানি শক্তি হিসাবে দৈনন্দিন জীবনে আমরা কি করব, ব্যবহার করব। তো আজকে এই বায়োগ্যাস পর্যন্তই, ঠিক আছে। এটাকে তোমরা নোট ডাউন করে নিবা, আমি এরকম করে সরে যাচ্ছি, তোমরা লিখে নিবা আর একটু পড়ো, রেসপন্স দাও, ঠিক আছে। তো কন্টিনিউ রাখো ক্লাসটা, কারণ কি এখন লকডাউন আরো দীর্ঘায়িত হতে পারে যতটা চলছে। এর মধ্যে তোমাদের পড়া কন্টিনিউ বজায় রাখা, এটা একটু কষ্টকর হচ্ছে, তবু যে সাধনা যেরকম করে পাচ্ছ ক্লাস পড়ো, আর অনেস্টলি পড়ো। যেখানে যে স্যারেরই ক্লাস অনলাইন করছো, যদি অনেস্টলি না পড়ো তাহলে কিছু করার নেই। কারণ কি, স্যারেরা হয়তো আমি বা আরো যে স্যারগুলো হয়তো অনলাইন ক্লাস করাচ্ছে, কেউ তো আর তোমার বাড়িতে গিয়ে তোমাকে দেখছে না দেখি তুমি পড়ছো বা কি করছো। হয়তো মোবাইলে ক্লাসগুলো ডাউনলোড করে দিয়েছো আর দেখছো না, আজ দেখছি কাল দেখছি এরকম করছো। এগুলো কিন্তু খুব বেড হ্যাবিট হবে। কোন দিন লকডাউন খুলে যাবে, কোন দিন সমস্ত সময় পার হয়ে যাবে, আর কোন দিন পরীক্ষা সামনে চলে আসবে তোমরা বুঝতে পারবে না। এই কারণে বি কেয়ারফুল। কারণ উচ্চ মাধ্যমিকে পড়ছো, উচ্চ মাধ্যমিকে যেতটা পরীক্ষা হয়নি সেই পরীক্ষাগুলোও হবে। এই কারণে বুঝে নাও, পরীক্ষা তো দিতে হবে তোমাদেরকে এনি হাও, পরীক্ষার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাচ্ছে না। এখানে নিজে পড়ার ক্ষেত্রে কেন কম্প্রোমাইজ করবা, কন্টিনিউ রাখো, সাধনা পেয়ে গেছে তো পড়ো। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।